শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আজকে আমরা হিসাব বিজ্ঞানে লেনদেন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা লেনদেনের বিস্তারিত আলোচনা করব। লেনদেন কি, লেনদেনের প্রকারভেদ, লেনদেনের বিভিন্ন পক্ষসমূহ এবং কোন ঘটনা লেনদেন হবে, কি কারণে লেনদেন হবে বা কি কারণে লেনদেন হবে না, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবে না, জাস্ট নিজেরা বোঝার চেষ্টা করবে, প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে নিবে, পুরো ক্লাসটাই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, মানুষ প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল। তখন যদিও ব্যবসা বাণিজ্য একটু ভিন্নভাবে হতো। তখন মানুষ বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত। অর্থাৎ কারো কাছে কৃষি পণ্য আছে, সে হয়তো কৃষি পণ্যের চাল, ডাল, গম এগুলোর বিনিময়ে, কারো কাছে মাছ আছে, তার কাছ থেকে মাছ নিত। এভাবে যার কাছে যেটা নেই সে তার কাছে যেটা আছে, অন্যের কাছে যেটা নেই, এভাবে দেয়া নেয়ার মাধ্যমে তারা তাদের প্রয়োজনগুলো মেটাতো। এই নেয়া বা দেয়া এর থেকেই চলে আসে লেনদেন বা আধুনিক হিসাব বিজ্ঞানের আমরা যে হিসাবগুলো রাখি তার মূল ভিত্তিটা আসলে। এখন আমরা কথায় কথায় সবসময় একটা কথা বলি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, তা হচ্ছে প্রতিটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনাই লেনদেন নয়। ঘটনা বলতে আসলে কি বোঝায়? আমাদের আশেপাশে যখন যা কিছু হচ্ছে তাই কিন্তু ঘটনা। যেমন আমরা পড়াশোনা করছি, এটা একটা ঘটনা। আমরা পড়াশোনা করার জন্য স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এটা একটা ঘটনা। আমরা পড়াশোনা করতে গিয়ে বই খাতা কিনছি, এটা একটা ঘটনা। ওই বই খাতা লিখছি, এগুলোও ঘটনা। এখন দৈনন্দিন জীবনে ঘটা এরকম প্রচুর ঘটনাগুলোর মধ্যে শুধুমাত্র অল্প কিছু ঘটনা যেগুলো আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য, যেগুলোর দুইটা মিনিমাম পক্ষ আছে বা দুইটা পার্টি জড়িত, কোনো পক্ষ দিবে কোনো পক্ষ নিবে, স্পেসিফিক ভাবে ওই আর্থিক ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলে বিবেচনা করে থাকি। তাহলে দেখা যাচ্ছে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে নেয়া দেয়া। শিক্ষার্থীবৃন্দ, কোন লেনদেন ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে প্রভাবিত করছে তার উপর ভিত্তি করে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অভ্যন্তরীণ লেনদেন এবং বাহ্যিক লেনদেন। যদি কোনো লেনদেনের প্রভাব শুধুমাত্র প্রতিষ্ঠানের মধ্যেই সীমিত থাকে তখন তাকে আমরা বলি অভ্যন্তরীণ লেনদেন। আর যদি কোনো লেনদেনের প্রভাব প্রতিষ্ঠানের বাইরেও যায় বা বাইরের কোনো পক্ষকে প্রভাবিত করে তাকে আমরা বলি বাহ্যিক লেনদেন। যেমন যদি বলা হয় সম্পত্তি ক্রয়, এখন এই যে সম্পত্তি ক্রয় করা হলো বা একটা মণিহারি ক্রয় করা হলো, এগুলো বাইরে থেকে ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠানে আনা হচ্ছে, এগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন। কিন্তু যদি বলা হয় ওই ক্রয়কৃত সম্পত্তি ব্যবহারজনিত অপচয় হয়েছে, অপচয় বলতে বোঝায় আমরা জানি কোনো একটা স্থায়ী সম্পত্তিকে যদি আমরা ব্যবহার করি, এর ক্রয় মূল্য বা যে মূল্যে আমরা কিনেছি ওটা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ এর বাজার মূল্য তখন আমরা কম পাই। বিক্রি করতে গেলে ওই সম্পত্তিটা ওই ক্রয় মূল্যে আর বিক্রি করতে পারি না। তাহলে যতটুকু আমরা ব্যবহারজনিত ক্ষতি হয়েছে সম্পত্তির, ততটুকুকে আমরা বলি অপচয় বা সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। তাহলে এই অপচয় কিন্তু প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষকে প্রভাবিত করছে না। যেমন ধরা যাক একটা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দিয়ে একটা কম্পিউটার ক্রয় করা হলো। এই যে কম্পিউটারটা ক্রয় করা হচ্ছে এটা হচ্ছে বাহ্যিক লেনদেন, কিন্তু ওই কম্পিউটার 1 বছর ব্যবহার করার ফলে কম্পিউটারের ব্যবহারজনিত একটা ক্ষতি হলো। অর্থাৎ এখন যদি কম্পিউটারটাকে বাজারে বিক্রি করতে কেউ যায় তাহলে হয়তো সে 60,000 টাকা বা 60,000 টাকাতে বিক্রি করতে পারবে। অর্থাৎ এই 1 বছরে ওই কম্পিউটার চালানোর ফলে কম্পিউটারের ব্যবহারজনিত ক্ষতি হয়েছে 40,000 টাকা। এখন শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যখন আমরা কম্পিউটারটি কিনে এনেছি ব্যবসার প্রতিষ্ঠানের জন্য সেটা ছিল বাহ্যিক লেনদেন, কিন্তু 1 বছর কম্পিউটারটি ব্যবহারের ফলে কম্পিউটারের 40,000 টাকার অপচয় হয়েছে বা ব্যবহারজনিত ক্ষতি হয়েছে। এই 40,000 টাকা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। অর্থাৎ যে লেনদেনের প্রভাব শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই সীমিত থাকে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আর যে লেনদেনের প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও যায় সেটা হচ্ছে বহিঃস্থ লেনদেন বা বাহ্যিক লেনদেন। আমরা যদি এভাবে আরেকটা উদাহরণ দেই যে মা তার সন্তানের জন্য পোশাক কিনলেন। এখন মা সন্তানের জন্য পোশাক কিনলেন, বাজার থেকে পোশাক কিনে আনলেন, এটা হচ্ছে লেনদেন। কিন্তু তিনি ওই পোশাকটা সন্তানকে উপহার দিলেন তার জন্মদিনে। এই যে উপহার দেওয়া এটা কিন্তু লেনদেন নয়, কারণ এই উপহার যে দিচ্ছেন এই উপহারের কোনো আর্থিক পরিমাপ করা যায় না এবং এখানে যে দুটি পক্ষ সেখানে কোনো আর্থিক স্বার্থ জড়িত নেই। আশা করি তোমরা লেনদেন বুঝতে পেরেছো। এই আলোচনার ভিত্তিতে বলা যায় যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়।
শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনা থেকে তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে, তা হচ্ছে আমরা যে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়, কেন এটা হচ্ছে এবং তোমাদের কাছে কি মনে হয় তোমরা নিজেদের ভাষায় এইটা একটু ইলাস্ট্রেশন করবে, অর্থাৎ ব্যাখ্যা করবে যে কেন সকল লেনদেনই ঘটনা এবং কেন সকল ঘটনাই লেনদেন নয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারি। প্রথমে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ ইট মাস্ট বি মেজারেবল ইন মানিটারি টার্মস। প্রত্যেকটি ঘটনা যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটা লেনদেন হতে পারে, অর্থাৎ লেনদেন হতে হবে ওই সমস্ত ঘটনা যেগুলোকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনা কখনোই লেনদেন হতে পারে না। যেমন আমাদের যদি একটা কমন একটা উদাহরণ আছে এভাবে, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে একজন কর্মকর্তা বা কর্মচারী, তাকে আমরা প্রত্যেক মাসে বেতন দিচ্ছি, ধরো 20,000 টাকা বেতন দিচ্ছি। এই 20,000 টাকা যখন বেতন দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য লেনদেন। কিন্তু কোনো কারণে সে দুর্ঘটনায় পতিত হচ্ছে, ওই ম্যানেজার দুর্ঘটনায় পতিত হয়ে তার কোনো ক্ষতি হলো, সে ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারলো না। এই ঘটনা আসলে তার এই যে দুর্ঘটনায় পতিত হলো, এই দুর্ঘটনার কোনো আর্থিক অঙ্কে পরিমাপযোগ্যতা নেই, এ কারণে এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, লেনদেনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ লেনদেন হবে এমন একটি ঘটনা যার ফলে মিনিমাম দুইটা পক্ষের বা কমপক্ষে দুইটা পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থের অবস্থার পরিবর্তন না ঘটলে তাকে আমরা কখনোই লেনদেন বলতে পারবো না। যেমন পণ্য ক্রয় করা হলো, যদি নগদে পণ্য ক্রয় করা হয় আমরা বলি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, ক্রয় নামে একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আবার নগদ নামে সম্পত্তিও কমে যাচ্ছে। আবার যার কাছ থেকে পণ্য ক্রয় করলাম সে কিন্তু এটা তার জন্য বিক্রয়, নগদে বিক্রয়, সে কি হিসাবে লিপিবদ্ধ করবে? বিক্রয়। তার জন্য এটা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ পণ্য ক্রয় করা হলে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। কিন্তু যদি এমন হয় পণ্য ক্রয় করলাম না, কিন্তু ক্রয়ের অর্ডার দিলাম যে আমি পণ্য ক্রয় করতে চাই, এরকম একটা ফরমাইশ বা অর্ডার দিলাম, এই অর্ডার বা ফরমাইশ দেওয়ার ফলে কিন্তু কোনো পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না। অতএব এই পণ্য ক্রয়ের অর্ডার বা ফরমাইশ দেওয়া এটা কখনোই লেনদেন হতে পারে না। কেন লেনদেন হবে না? কারণ এর ফলে কোনো পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। আমরা যদি তৃতীয় বৈশিষ্ট্যে যাই, আমরা দেখতে পাচ্ছি দ্বৈত সত্তা। প্রত্যেকটি লেনদেনের কমপক্ষে বা মিনিমাম দুইটা সত্তা থাকবে, এক পক্ষ কোনো কিছু দিবে, অন্য পক্ষ কোনো কিছু গ্রহণ করবে, অথবা এক পক্ষ হবে ডেবিট, অন্য পক্ষ হবে ক্রেডিট। দুইটা সত্তা যদি কমপক্ষে না থাকে তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি না। তারপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটি লেনদেন একে অপরের থেকে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এই কথাটার মানে আসলে কি, আমরা যদি উদাহরণ দিয়ে বোঝাই এটা আমরা খুব সহজে বুঝতে পারি। ধরো আমরা কোনো একটা মাসের 1 তারিখে আমরা বাকিতে পণ্য ক্রয় করলাম 10,000 টাকা দিয়ে। এর ফলে জাবেদা কি হবে? জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই ক্রয়টা আমরা করলাম কয় তারিখে? 1 তারিখে। 5 তারিখে গিয়ে ওই বাকিতে যে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, ওই টাকাটা ফেরত দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে জাবেদা কি হবে? পাওনাদার হিসাব ডেবিট আর হবে আমার নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, ভালো করে লক্ষ্য করো, এখানে 1 তারিখে যে পণ্যটা ক্রয় করেছি, যদিও ওই পণ্য ক্রয়ের টাকাই আমরা 5 তারিখে প্রদান করেছি, তবুও এই দুটো সম্পূর্ণ আলাদা ও স্বয়ংসম্পূর্ণ লেনদেন। অর্থাৎ একটা লেনদেন একটা লেনদেনের থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, সেই নিজস্ব বৈশিষ্ট্যে সেই লেনদেন হিসাব সমীকরণের উপর বা আর্থিক ব্যবস্থার উপরে প্রভাব ফেলে। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে দৃশ্যমানতা। লেনদেনকে কি অবশ্যই দৃশ্যমান হতে হবে? উত্তর হচ্ছে না। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন আমরা যদি বলি একটা গাড়ি ক্রয় করা হলো, এটা নিঃসন্দেহে দৃশ্যমান একটি লেনদেন, কারণ গাড়িকে দেখা যাচ্ছে। কিন্তু এই 1 বছর পরে যদি ওই গাড়ির উপরে আমরা অবচয় ধরি বা গাড়ি বা সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয় বা ব্যবহারজনিত ব্যয়টা ধরি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে এই অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন। তার মানে লেনদেন চাইলে দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে। তারপরে হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা বলতে বোঝায় যে ঘটনা অলরেডি ঘটে গেছে, অর্থাৎ যে কাজটা অলরেডি করা হয়েছে। লেনদেন বলতে সবসময় ঐতিহাসিক ঘটনা বোঝায়। ঐতিহাসিক ঘটনা কি? যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে,
অর্থাৎ লেনদেন সবসময় অতীত কোনো কাজের উপরে হয়, যে কাজটা অলরেডি হয়ে গেছে বা যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। ভবিষ্যৎ কোনো ঘটনা ঘটবে ওটাকে আমি বর্তমানে লেনদেন বলতে পারি না। যেমন পণ্য ক্রয় করা হবে, বেতন প্রদান করা হবে, এগুলো কখনো লেনদেন না। লেনদেন হচ্ছে বেতন প্রদান করা হয়েছে বা বেতন প্রদান করার কথা ছিল করতে পারিনি, এটা একটা লেনদেন। পণ্য ক্রয় করা হয়েছে, লেনদেন। পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু টাকা প্রদান করতে পারিনি, এটাও একটা লেনদেন। বাকিতে পণ্য ক্রয়, কিন্তু পণ্য ক্রয় করা হবে, বাড়ি ভাড়া দেয়া হবে, এগুলো কোনো লেনদেন নয়। এ কারণেই বলা হয় প্রত্যেকটা লেনদেন হচ্ছে এক একটা ঐতিহাসিক ঘটনা। পরের বৈশিষ্ট্যটি হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাব। প্রত্যেকটি লেনদেনকে অবশ্যই হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলতে হবে। অর্থাৎ প্রতিটি লেনদেনই কখনো ডেবিট কখনো ক্রেডিটের দ্বারা হিসাব সমীকরণের যে তিনটা আইটেম আছে, সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, আমরা হিসাব সমীকরণ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত শুধু এতটুকু জেনে রাখো, যে কোনো ঘটনাকে যদি লেনদেন হতে হয় তাকে অবশ্যই হিসাব সমীকরণে প্রভাবিত করতে হবে। এখন এই হিসাব সমীকরণকে প্রভাবিত করা মানে কি? মানে হচ্ছে সম্পত্তি বৃদ্ধি করতে হবে অথবা সম্পত্তি হ্রাস করতে হবে, দায়কে বৃদ্ধি করতে হবে অথবা দায়কে হ্রাস করতে হবে। তেমনি ভাবে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করতে হবে অথবা মালিকানা সত্ত্বকে হ্রাস করতে হবে। কোনো ঘটনা যদি হিসাব সমীকরণকে প্রভাবিত করতে না পারে সে লেনদেন হিসেবে বিবেচিত হবে না। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব লেনদেন চিহ্নিতকরণ। অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ মানে কি? আমরা এতক্ষণে আলোচনা করে বুঝলাম যে অনেকগুলো ঘটনা থাকে, তার মধ্যে কিছু ঘটনা আর্থিক এবং সেই আর্থিক ঘটনার মধ্যে কিছু ঘটনা থাকে লেনদেন। তাহলে এখন আমাদের আরো বিস্তারিত বোঝার জন্য বইতে কিছু ঘটনা উল্লেখ করা আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে এর মধ্যে থেকে কোন ঘটনাটা লেনদেন এবং কোন ঘটনাটা লেনদেন নয়। লেনদেন হলে সে কি কারণে লেনদেন, লেনদেন না হলে সে কেন লেনদেন নয়। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তোমাদের বইতে দেখো দেয়া আছে সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1 নম্বরে দেয়া আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এখন এটা অবশ্যই লেনদেন। কেন লেনদেন? কারণ 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলে তোমার ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পায় 50,000 টাকা এবং মূলধন বৃদ্ধি পায় 50,000 টাকা। অর্থাৎ এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয় এবং এই 50,000 টাকা মূলধন যে আনয়ন করেছে এটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ এটা একটি লেনদেন। দ্বিতীয়ত, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। আমরা নগদে পণ্য ক্রয় করেছি, এটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। অর্থাৎ এই যে 15,000 টাকা পণ্য ক্রয় করেছি, ক্রয় নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক 15,000 টাকা সম্পত্তি হ্রাস পেয়েছে, অর্থাৎ এইটা একটা লেনদেন। তৃতীয়ত, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, এটাও লেনদেন। কারণ এই পাওনাদারকে যে পরিশোধ করেছি এই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটেছে। নগদ টাকা 10,000 কমে গেছে এবং পাওনাদার নামক একজন লায়াবিলিটি 10,000 টাকা দায়, সেই দায়টাও কমে গেছে। 4 নাম্বার, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অর্থাৎ পণ্য ক্রয় করার জন্য অর্ডার প্রদান করা হয়েছে, এখনো পণ্যটা ক্রয় করা হয়নি। যেহেতু এই 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ কোনো প্রকার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি, সুতরাং এটা লেনদেন হতে পারে না। 5 নম্বরে, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, এটাও লেনদেন। কারণ বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে, এই ঘটনা আর্থিকভাবে পরিমাপযোগ্য এবং এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটেছে। 6 নম্বর, জনাব মামুনকে প্রত্যেক মাসে 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ, ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে কিন্তু এখনো তাকে কিন্তু বেতন প্রদান করা হয়নি, অর্থাৎ এটা লেনদেন হতে পারে না। 7, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে ব্যক্তিগত প্রয়োজনে, এটা অবশ্যই লেনদেন। কারণ এই ঘটনা আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য এবং এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। উত্তোলন হয়েছে অর্থাৎ মালিকানা সত্ত্ব কমেছে এবং 3,000 টাকা উত্তোলন হয়েছে অর্থাৎ 3,000 টাকা নগদও চলে গেছে, অর্থাৎ সম্পত্তিও হ্রাস পেয়েছে। 8 নম্বরে, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটা মালিকের ব্যক্তিগত অর্থ। আমরা হিসাব বিজ্ঞানে যত হিসাব করি, লেনদেন নয়, এই সবকিছু প্রতিষ্ঠানের জন্য হিসাব করি। মালিকের ব্যক্তিগত অর্থ আমরা হিসাব বিজ্ঞানে আওতাভুক্ত নয় বা এটা হিসাব আমরা করি না, তাহলে এটা আমাদের জন্য কনসিডারেবল না, অর্থাৎ এটা লেনদেন নয়। 9 নম্বর, হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এটাও লেনদেন হবে না। কেন লেনদেন হবে না? আমরা পণ্য ক্রয়ের চুক্তি করেছি কিন্তু এখনো তো পণ্য ক্রয় করিনি, অর্থাৎ এখানে কোনো পক্ষকে টাকা দেয়া বা টাকা পাওয়া এই ঘটনা ঘটেনি, এটা
আর্থিকভাবে কাউকে প্রভাবিত করছে না। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, এটা অবশ্যই লেনদেন হবে, কারণ প্রথমত এই ঘটনা আর্থিকভাবে পরিমাপযোগ্য, দ্বিতীয়ত এই 10,000 টাকার পণ্য বিক্রয় এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। আমরা বিক্রয় করেছি, অর্থাৎ আমাদের জন্য হানিফ ট্রেডার্স নামক একটা দেনাদার বৃদ্ধি পাবে বা সম্পত্তি বৃদ্ধি পাবে এবং 10,000 টাকার আয় বা বিক্রয় বৃদ্ধি পাবে। অন্যদিকে হানিফ ট্রেডার্স যে কিনেছে, হানিফ ট্রেডার্স তার ক্রয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা অর্থাৎ সোহেল এন্টারপ্রাইজ নামক তার একটা দায়ও সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটা একটি লেনদেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কোন ঘটনাগুলো লেনদেন, কোনগুলো লেনদেন নয়, লেনদেন বলতে কি বোঝায়, এবং আমরা সর্বোপরি যেটা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমরা যদি আবার দেখতে চাও, তোমরা আমার ঘরে আমার স্কুলের ফেসবুক, ইউটিউবে চোখ রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে পড়াশোনা করো, সরকারের দিক নির্দেশনা মেনে চলো।